আমি আমার লাস্ট ভিডিওতে কথা বলেছি আপনারা কেন ফিনল্যান্ডে আসবেন না সেটা নিয়ে। বাট আজকে আমি ডিসকাস করব আপনারা কি কারণে ফিনল্যান্ডকে চুজ করবেন সেই ব্যাপারগুলো নিয়ে। আপনারা কেন ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া অথবা ইউরোপের অন্য কোনো দেশে না যেয়ে ফিনল্যান্ডকে চুজ করবেন সেই ব্যাপারগুলো খুবই সংক্ষেপে তুলে দেবো। লেটস বিগিন। হ্যালো এভরিওয়ান, আমি সুজন আহমেদ বলছি তারপরে ফিনল্যান্ড থেকে। সো আজকে যে পয়েন্টগুলো নিয়ে আমরা কথা বলবো যে আপনাদের কেন ফিনল্যান্ডকে চুজ করা উচিত। সো এর মধ্যে সর্বপ্রথম আমি ডিসকাস করবো দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আপনারা যারা বাইরে আসার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন এটাকে, যে আপনাদের কোথায় গেলে খুব ইজিলি পিয়ার এবং সিটিজেনশিপ অপরচুনিটিসটা থাকবে। সো আমি যদি কম্পেয়ার করি ইউরোপের আদার্স কান্ট্রি থেকে, প্রত্যেকটা কান্ট্রির চেয়ে কিন্তু আমি এদিক দিয়ে ফিনল্যান্ডকে এগিয়ে রাখবো। সো এখানে আপনি খুব সহজে ৪ বছরে পিয়ার পেয়ে যাচ্ছেন, এবং আপনি যদি ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলেন ৫ থেকে ৬ বছরের মধ্যে আপনি কিন্তু এখানে সিটিজেনশিপটাও পেয়ে যাবেন। সো এখানে এরকম আপনার প্রফেশনাল জব লাগবে বা স্যালারি রেঞ্জ এত হওয়া লাগবে, ওরকম খুব হার্ডশিপ কোনো ক্রাইটেরিয়া নেই। সো সেক্ষেত্রে অনেক দিক দিয়ে পিয়ার এবং সিটিজেনশিপ পাওয়া কম্পারেটিভলি অনেক ইজি ফিনল্যান্ডে। সো সেজন্য আপনি ফিনল্যান্ডকে আপনার প্রায়োরিটি প্রথম লিস্টে রাখতে পারেন। পয়েন্ট নাম্বার 2, অ্যাফোর্ডেবল টিউশন ফিস। সো আমরা যদি আদার্স কান্ট্রি ফর এক্সাম্পল ইউএসএ, কানাডা অর অস্ট্রেলিয়ার সাথে ফিনল্যান্ডের টিউশন ফিস কম্পেয়ার করি, সেক্ষেত্রে এটা কিন্তু এখনো অনেকটা অ্যাফোর্ডেবল। ইউজুয়ালি পার ইয়ার টিউশন ফিস ৮,০০০ থেকে ১২,০০০ ইউরোর মতো হয়ে থাকে। সো আমরা যদি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়াতে দেখি তাদের টিউশন ফিস কিন্তু পার ইয়ার মাচ হায়ার দ্যান ফিনল্যান্ড। সো সেক্ষেত্রে আপনি যদি একটা অ্যাফোর্ডেবল টিউশন ফিস বেসড একটা কান্ট্রিতে যেতে চান, আপনি অবশ্যই কিন্তু ফিনল্যান্ডে আপনার প্রায়োরিটি লিস্টে রাখতে পারেন। নাম্বার 3, স্কলারশিপ। সো আমরা যদি অ্যাফোর্ডেবল টিউশন ফি এর কথা বলছি, সেক্ষেত্রে আপনি যদি স্কলারশিপ পেয়ে যান, আপনার টিউশন ফিস কিন্তু আরো কমে যাবে। ফিনল্যান্ড কিন্তু 50% থেকে 100% পর্যন্ত স্কলারশিপ প্রোভাইড করে থাকে। এখানে অনেকগুলো রিসার্চ বেসড ইউনিভার্সিটি রয়েছে। সো মোস্টলি রিসার্চ বেসড ইউনিভার্সিটি গুলো 50% থেকে 100% স্কলারশিপ দিয়ে থাকে, এবং অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি গুলো কিন্তু আর্লি বার্ড স্কলারশিপ দিয়ে থাকে, এবং সেকেন্ড ইয়ারে যে 50% স্কলারশিপ প্রোভাইড করে থাকে। নাম্বার 4, ভিসা রেশিও। সো আপনি অফার লেটার পেলেন এবং স্কলারশিপও পেলেন। বাট ফাইনালি যদি ভিসা না পান, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই কান্ট্রিতে যেতে পারছেন না। আপনি ফিনল্যান্ডের কথা যদি চিন্তা করেন, বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ভিসা রেশিও কিন্তু মোর দ্যান 90%। আপনার যদি সব ডকুমেন্টস অথেন্টিক এবং প্রপার ওয়েতে সাবমিট করেন, আপনার কিন্তু ভিসা রিজেক্ট হওয়ার চান্সেস ভেরি ভেরি লো। আমি এখন পর্যন্ত যে কয়জনের ভিসা প্রসেসিং এর কাজ করেছি, আলহামদুলিল্লাহ কোনো নেগেটিভ ডিসিশন কিন্তু আসেনি। সো আপনি লেস রিস্কি যদি একটা কান্ট্রি চুজ করতে চান রিগার্ডিং ভিসা রেশিও, আপনি ফিনল্যান্ডকে অবশ্যই টপ প্রায়োরিটিতে রাখতে পারেন। নাম্বার 5, মুভিং উইথ ফ্যামিলি। সো আপনি যদি আপনার স্পাউস এবং বেবিকে নিয়ে একসাথে মুভ করতে চান, সেক্ষেত্রে ফিনল্যান্ড কিন্তু আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন হতে পারে। আপনার স্পাউসের বয়স যদি ২১ বছর পূর্ণ হয়ে থাকে, সেক্ষেত্রে স্টুডেন্টের সাথে কিন্তু স্পাউস অথবা বেবি একসাথে মুভ করতে পারে। সো অনেক কান্ট্রি রয়েছে এখন নতুন করে নিয়ম করেছে অথবা রেস্ট্রিকশনস দিয়ে দিচ্ছে যে আপনি চাইলে সাথে সাথেই আপনার স্পাউস এবং বেবিকে নিয়ে যেতে পারবেন না। সেক্ষেত্রে ফিনল্যান্ডকে কিন্তু আপনি টপ প্রায়োরিটি লিস্টে রাখতে পারেন। নাম্বার 6, লোয়ার বাজেট। সো আপনার বাজেট যদি একটু সীমিত পরিসরে হয়, সেক্ষেত্রে আপনি ফিনল্যান্ডকে চুজ করতে পারেন। আপনি যদি ইউএসএ, কানাডা অথবা অস্ট্রেলিয়াতে চুজ করতে চান, আপনার বাজেট কিন্তু কম্পারেটিভলি অনেকটা বেশি দেখানো লাগে। সেক্ষেত্রে ফিনল্যান্ডের জন্য আপনার লিভিং এক্সপেন্স অথবা টিউশন ফিস দুটি যেহেতু কম দেখানো লাগে, আপনি কম্পারেটিভলি কম বাজেটেই কিন্তু ফিনল্যান্ডে চলে আসতে পারবেন। নাম্বার 7, স্পাউস ভিসা ওয়ার্ক অপরচুনিটি। সো ফিনল্যান্ডে কিন্তু এখনো পর্যন্ত স্পাউসের জন্য আনলিমিটেড কাজ করার সুযোগ রয়েছে। আপনি যদি আমাদের নেইবারিং কান্ট্রির কথা বলেন, সুইডেন অথবা ডেনমার্ক, অনেক ক্ষেত্রে কিন্তু তাদের কাজের অনেক রেস্ট্রিকশনস এবং নতুন নিয়ম করে বাধ্যবাধকতা তৈরি করে দিয়েছে। সো আপনি ফিনল্যান্ডে আসলে আপনার স্পাউস কিন্তু সেখানে আনলিমিটেড কাজ করে আপনাকে একটা সাপোর্ট দিতে পারবে। নাম্বার 8, ফ্রি ডে কেয়ার ফেসিলিটিস। সো অনেক কান্ট্রিতে কিন্তু আপনার বেবির ডে কেয়ারের জন্য অনেক বড় একটা অ্যামাউন্ট এভরি মান্থে খরচ করা লাগে। বাট ফিনল্যান্ডের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সুবিধা এখানে। আপনি কিন্তু উইদাউট এনি কস্ট পুরোপুরি ফ্রিতে আপনার বেবিকে খুবই ভালো একটা ডে কেয়ার ফেসিলিটিস দিতে পাচ্ছেন। এবং এখানে যারা বাংলাদেশী এসেছে, প্রত্যেকেরই কিন্তু এই ডে কেয়ার নিয়ে খুবই স্যাটিসফ্যাক্টরি রিভিউ রয়েছে। কারণ এইখানেই ওদের সব ধরনের প্রশিক্ষণ, পড়াশোনা সবকিছু করানো হয়। সো সেক্ষেত্রে পুরো ফ্রিতে আপনি এই ফেসিলিটিসটা কিন্তু শুধুমাত্র ফিনল্যান্ডে আসলেই পাবেন। নাম্বার 9, ফ্রি চাইল্ড এডুকেশন। সো আপনার বাচ্চা কিন্তু ফ্রি ডে কেয়ার পাচ্ছে। পাশাপাশি সে যখন বড় হবে, আপনার বাচ্চার জন্য কিন্তু আপনার এডুকেশন পারপাসে কোনো সেভিংস করা লাগবে না। এখানে ফিনিশদের এডুকেশন কিন্তু পুরোপুরি ফ্রি। সো ও যখন স্কুলে যাবে এবং কলেজে যাবে, ইভেন ইউনিভার্সিটিতেও যাবে, বাই দিস টাইম আপনার ফিনল্যান্ডের পিয়ার সিটিজেনশিপ হয়ে গেলে তার জন্য পড়াশোনার কিন্তু কোনো খরচ লাগবে না। সো এই এডুকেশন পারপাসে ইভেন আমাদের বাংলাদেশেও কিন্তু বাবা-মায়ের অনেক টাকা সেভ করা লাগে। বাট ফিনল্যান্ডে এটা অনেক বড় সুযোগ,
যেটা আপনি ইউএসএ, কানাডাতে অথবা অস্ট্রেলিয়াতে হয়তো পাবেন না। এখানে স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি পর্যন্ত আপনার বেবি কিন্তু যখন আস্তে, আস্তে বড় হবে পুরো এডুকেশনটা ফ্রিতে পাবে। নাম্বার 10, ইজি ভিসা রিনিউয়াল। আপনি একবার ফিনল্যান্ডে আসার পর পরবর্তীতে আপনার ভিসা কিন্তু রিনিউ করা লাগবে। এটা প্রত্যেকটা কান্ট্রির ক্ষেত্রেই প্রযোজ্য। সেক্ষেত্রে অনেক কান্ট্রিতে কিন্তু অনেক ধরনের রেস্ট্রিকশনস থাকে যে আপনার স্টাডি রিলেভেন্ট জব পাওয়া লাগবে, অথবা আপনার যে জব পাবেন সেটার মিনিমাম স্যালারি রেঞ্জ এত হওয়া লাগবে, অথবা আপনার স্পন্সরের দরকার হবে। বাট ফিনল্যান্ডে কিন্তু এই সকল কোনো ঝামেলা নেই। আপনি একটা মিনিমাম যদি রেস্টুরেন্টের পার্ট টাইম জবও পান, সেটা দিয়ে কিন্তু আপনি খুব সহজেই আপনার ভিসাটি রিনিউ করে ফেলতে পারবেন, এবং খুব ইজিলি কিন্তু আপনি চাইলে ওয়ার্ক ভিসাতেও চলে যেতে পারবেন। সো এই ব্যাপারটা নিয়ে ফিনল্যান্ডে এখন পর্যন্ত অনেক ইজি প্রসেস রয়েছে। সো আই থিঙ্ক এটা অনেক বড় একটা ফ্যাক্টর যেটা আপনাকে ফিনল্যান্ডকে টপ প্রায়োরিটিতে রাখার জন্য হেল্প করবে। নাম্বার 11, সেফ অ্যান্ড পিসফুল এনভায়রনমেন্ট। সো আমাদের অনেকেরই কিন্তু প্রায়োরিটি লিস্টে থাকে যে আমি এমন একটা কান্ট্রিতে যাব যেখানে খুবই পিসফুল একটা লাইফ থাকবে এবং খুবই সিকিউর একটা লাইফ থাকবে। সো ফিনল্যান্ড অবশ্যই আপনারা জানেন যে প্রতি বছর টানা সপ্তমবার, অষ্টমবারের মতো হ্যাপিয়েস্ট কান্ট্রি হয়েছে। বাট স্টিল এখানে কিন্তু অনেক মানুষ অনেক ধরনের প্রবলেম ফেস করে। বাট ইন টোটাল আমরা যদি ইন জেনারেল কম্পেয়ার করি আদার দেন অন্যান্য কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রি বলেন অথবা অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডার সাথে তুলনা করি, এখানে লাইফটা কিন্তু অত বিজি না, chaotic না। এখানে খুবই পিসফুল একটা লাইফ মানুষজন লিড করতে পছন্দ করে। সো আপনি যদি আপনার প্রায়োরিটি লিস্টে রাখেন যে হ্যাঁ, আমি একটা পিসফুল এবং সিকিউরড লাইফ চাই, আপনি কিন্তু ফিনল্যান্ডকে অবশ্যই আপনার প্রায়োরিটি লিস্টে রাখতে পারেন। নাম্বার 12, পার্ট টাইম জব অপরচুনিটিস ফর স্টুডেন্ট। সো আপনি যদি স্টুডেন্ট হিসেবে ফিনল্যান্ডে এসে পার্ট টাইম জব করতে চান, সেই রাইট কিন্তু আপনার রয়েছে। সপ্তাহে একজন স্টুডেন্ট চাইলে 30 ঘন্টা জব করতে পারে। এখানে আপনার পার্ট টাইম জব যদি পেয়ে যান, সেক্ষেত্রে আপনার যে জবের যে আর্নিং থাকবে সেটা দিয়ে খুব সুন্দর মতো আপনার মান্থলি লিভিং এক্সপেন্সটা কভার করে ফেলতে পারবেন। নাম্বার 13, পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা। সো ফিনল্যান্ডে আপনি কিন্তু আপনার পড়াশোনা কমপ্লিট করার পর এখানে ওয়ার্ক ভিসায় চলে যেতে পারবেন। আপনি যে কোনো ধরনের যদি পার্ট টাইম জবও করে থাকেন, সেটা দিয়েও কিন্তু আপনি চাইলে আপনার ওয়ার্ক ভিসাতে কনভার্ট করে ফেলতে পারবেন। সো আপনার যদি মিনিমাম একটা আর্নিং রেঞ্জ থাকে এবং যে কোনো জব হোক, ইভেন আপনার সেটা যদি জব আপনার স্টাডি রিলেভেন্ট নাও হয়, সেটা দিয়েও কিন্তু আপনি ওয়ার্ক ভিসায় চলে যেতে পারবেন। আর আপনি যদি জব নাও পেয়ে থাকেন, সো আপনার স্টাডি কমপ্লিট হওয়ার পর আপনি কিন্তু একটা জব সার্চিং ভিসা পেয়ে যাবেন। সো এই ভিসা রিলেভেন্ট যে কমপ্লেক্সিটি থাকে দেশের বাইরে আসলে, সেটা কিন্তু ফিনল্যান্ডে তুলনামূলকভাবে অনেক কম। নাম্বার 14, ফ্রি হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল বেনিফিটস। ফিনল্যান্ডে কিন্তু হেলথ কেয়ারটা পুরোপুরি ফ্রি। সো আপনার কোনো মেডিকেল পারপাসে বড় ধরনের এক্সপেন্স কিন্তু নিজের করা লাগবে না। এখানে গভর্নমেন্ট থেকে যে ফ্রি মেডিকেল সার্ভিস দেওয়া হয়, সেটা কিন্তু আপনার পুরোটা কস্ট কাভার করবে। সো ইউজুয়ালি আমাদের মেডিকেল পারপাসে কিন্তু অনেক বেশি অনেক টাকা খরচ হয়ে যায়। সো ফিনল্যান্ডে আসলে এই ব্যাপারটা নিয়ে আপনাদের অত বেশি টেনসড থাকা লাগে না যে আমার মেডিকেল পারপাসে একটা বড় সেভিংস করা লাগবে, অথবা আপনার যদি নিউবর্ন বেবি হয় সেক্ষেত্রে একটা মেডিকেল এক্সপেন্স কভার করা লাগবে। নো, ফিনল্যান্ডের জন্য পুরোটাই গভর্নমেন্ট দ্বারা কাভার্ড। পাশাপাশি সোশ্যাল বেনিফিটস এর কথা যদি বলি, আপনি যদি আপনার স্পাউস সহ এখানে আসেন, আপনার স্পাউস কিন্তু যতদিন জব না পাবে এখানে গভর্নমেন্ট থেকে একটা বেনিফিটস পাবে, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু বাংলাদেশী টাকায় প্রায় 1 লাখ টাকার মতো। ইভেন গভর্নমেন্ট কিন্তু একটা ফ্রি ল্যাঙ্গুয়েজ কোর্স প্রোভাইড করে থাকবে। সো প্রতিটা ক্লাসে জয়েন করার জন্য আপনার স্পাউসকে কিন্তু গভর্নমেন্ট থেকে টাকা দেওয়া হবে। সো আমার মনে হয় এই বেনিফিটসটা বিশ্বের আর কোনো দেশেই নেই। সো এই সব চিন্তা করে ফিনল্যান্ডকে কিন্তু আপনি অবশ্যই টপ প্রায়োরিটিতে রাখতে পারেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেনজেন কান্ট্রি। সো আপনি কিন্তু ফিনল্যান্ড আসার পর, যেহেতু এটা সেনজেন মুক্ত কান্ট্রি, আপনি এখানের যে আরো যতগুলো দেশ রয়েছে ইউরোপে, আপনি কিন্তু খুব ইজিলি ট্রাভেল করে ঘুরে বেড়াতে পারবেন। সো এখানে খুবই স্বল্প খরচে বিভিন্ন দেশে যাওয়া যায়, এবং আপনি যদি পরবর্তীতে কোনো কাজের অপরচুনিটিস পান অন্য কোনো দেশে, সেক্ষেত্রেও কিন্তু খুব ইজিলি আপনি এখান থেকে সেখানে মুভ করতে পারবেন। সো আমার মনে হয় এই ব্যাপারটাও অনেক বড় একটা ফ্যাক্টর, যে এখানে আসার পর অনেক বড় একটা ইউরোপ মার্কেট আপনার জন্য ওপেন হয়ে যায় ঘোরাফেরা করার জন্য এবং কাজ করার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। আমি আজকে অনেকগুলো পয়েন্ট কভার করার ট্রাই করেছি। এর বাইরেও আপনাদের যদি আরো কোনো কিছু মনে হয় যে হ্যাঁ, এই ব্যাপারটা আমরা পয়েন্টে রাখতে পারি, যে এইটা কনসিডার করার কারণে আমরা ফিনল্যান্ডে আসতে পারি, আপনি কিন্তু আমার ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। থ্যাংক ইউ ফর ইউর টাইম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।